অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুরের পরে এখন অপারেশন ইন্দুর চলছে। কারণ এই বাংলাদেশ, সত্যি কথা বুকের উপরে হাত দিয়ে বলছি, বাংলাদেশকে ভারত কখনো শত্রুর চোখে দেখে না। বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার যত লোক আছে, কেন আমাদের এখানকার ভাষা আর বাংলাদেশের ভাষা যেহেতু এক, তাই বাংলাদেশকে কখনো এত কিছু হওয়ার পরেও এই বাংলাদেশে এত হিন্দুদের মেরেছে, এত অত্যাচার করেছে, 1947 সালে এত হিন্দু মেরেছে, তারপরও বাংলাদেশকে স্বাধীন করে দেওয়া হয়েছে। আমাদের ভারত সরকার স্বাধীন করছে। এই স্বাধীন করার পরে বাংলাদেশকে এখনো যে একটা ছোট ভাই বা ভাইয়ের মতো সেরকম একটা আদর দিয়ে রাখা হয়। সেই বাংলাদেশ সেই বাংলাদেশ এই সেভেন সিস্টার নিয়ে বর্তমানে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার, এই সেভেন সিস্টার নিয়ে কথা বলে। সেভেন সিস্টার আলাদা করে দেবে, চীনের সাথে কথাবার্তা হয়। এবার ভারত অপারেশন সিন্দুর হয়েছে, এবার অপারেশন ইন্দুরের মতো বাংলাদেশের যতগুলা স্থলসীমায় যে পোর্ট ছিল, যে সীমার যে ব্যবসা করার জায়গাগুলো ছিল, সবকটাকে সিল করে দিয়েছে। দুদিন যায়নি, তাতেই প্যান্টে হিসু হয়ে গেছে। আরো বিশেষজ্ঞরা বলছে যদি আকাশ সীমাটা বন্ধ করে দেয় তাহলে আরো কি হতে পারে। এখন সবে মাত্র দুদিন হয়েছে, সেই দুদিনেই বাংলাদেশের কান্নাকাটি শুরু হয়ে গেছে, হিসু বের হয়ে যাচ্ছে। যদি আকাশ সীমা বন্ধ করে দেয় তাহলে তো নাস্তানাবুদ হয়ে যাবে। এছাড়াও যারা বলছিল যে ভারত বয়কট, ভারত বয়কট, দেখেছি অনেক সময় দেখেছি এই তেলটা ভারতের চলবে না, এই সাবান ভারতের চলবে না, এই জিনিসটা ভারতের চলবে না, এরকম ভারত বয়কট ডাক দিয়েছিল। এই যে মূর্খ, এই মূর্খগুলো কি জানে যে বাংলাদেশ ভারতের 3 দিক দিয়ে ঘেরা। বাংলাদেশ কে বের হতে হলে ভারতের 3 দিক ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। সেই ভারতকে বয়কটের ডাক দেয় বাংলাদেশ। আর ভারত যদি অলরেডি নিজেরা বয়কট করে দেয় তাহলে কেমন হয় সেটাই একবার দেখে নিন। ভারত স্থলপথে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে ভারত ট্রানজিট সুবিধা বাতিল করেছে। বাংলাদেশ ভারত থেকে আমদানি নিষেধাজ্ঞা, বাংলাদেশ ভারতকে আমদানি, যে ভারত থেকে যে পণ্য আমদানি করে সেটার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে না কেন? ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া যারা দিত তারা এখন কোথায়? আমি এই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাই, আপনি কি বিষয়টা আমাকে একটু বুঝাবেন? মানে আসলে আমরা তো সবাই জানি বিষয়টা অদ্ভুত ব্যাপার। যখন তারা ইন্ডিয়া বয়কটের ডাক দিল, আসলে এটা আওয়ামী লীগ সরকার পতনের জন্য জনগণকে একত্রিত করার স্বার্থে তারা এই শব্দগুলো ব্যবহার করেছে। ইন্ডিয়া বয়কট সাধারণ মানুষের, যারা ভারত বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, বা কেউ কেউ এদের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী নয় কিন্তু ভারত বিরোধী, মানে দুইটা পক্ষকে তারা একসাথে করে তাদের পক্ষে কাজ করিয়েছে। মানে মোটামুটি তাদের আবেগটাকে পুঁজি করে কাজ করিয়েছে। ইন্ডিয়ার আমদানি রপ্তানি ছাড়া, ভারতের আমদানি রপ্তানি ছাড়া বাংলাদেশের অর্থনীতি মুগ্ধ উপরে পড়বে, এটা একটা শিশু বোঝে। যে অর্থ যারা জোর করে বা আমাদের আঞ্চলিক ভাষা যদি ঘাওরামি করে, তেরামি করে বলে, সেটা আলাদা বিষয়, কিন্তু রিয়েলিটি মানে বাস্তবতা কিন্তু আলাদা জিনিস। আপনি সাধারণ আপনার পড়শির সাথে আপনি চলতে পারবেন না পড়শিকে ছাড়া। আর সে জায়গায় ভারত একটা বৃহত্তর রাষ্ট্র, এত বড় রাষ্ট্র, মানে তারা পৃথিবীতে 3য় থেকে 5ম অর্থনীতির দেশ, এবং যেই দেশের অর্থনীতি, যে দেশ থেকে আমদানি না করলে আমরা চলতে পারি না, সেই দেশটার সাথে আপনি এতদিন ইন্ডিয়া বয়কট করছেন, এখন ইন্ডিয়া আপনাকে বয়কট করে দিয়েছে। আমি এটা আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে বাংলাদেশ যদি কোনো কারণে তারাই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এক সময়, বাণিজ্য যুদ্ধ শুরু করে। কারণ দেখেন তাদের সামনে যে অস্ত্রটা, ফুড চেইন, তারা শুধু যদি আসলে তারাই আমদানি রপ্তানি বন্ধ করার মধ্যে তারা কিন্তু ফুড চেইনটা কেটে দিল, যেটা আমি আগেই বলেছিলাম, সম্ভাবনা দেখেছিলাম। ফুড চেইনটা কেটে দিলে বাংলাদেশে কিন্তু মানুষ এমনি হারামি। আপনি দেখবেন যত বড় হাজি আর গাজী হোক, রমজান মাসে এলে কিন্তু সে 10 টাকার জিনিস 30 টাকা বেচার চিন্তা করে। তো এক মাসেই তো সে এরকম, রমজানে এরকম হয়ে যায়। তো বাংলাদেশে যখন ভারত আমদানি রপ্তানি বন্ধ করে দিবে, এই দেশের যে কোনো জিনিস, আপনি যে কোনো জিনিস, খাদ্যদ্রব্য বলেন,
প্লাস্টিক বলেন, কারখানার মালামাল বলেন, যে কোনো দিন জাম করে এগুলো বেড়ে যাবে এবং আমরা মানে ভয়াবহ বিপদের মুখোমুখি। আমাদের সাথে ভারতকে যুদ্ধ করতে হবে না, জাস্ট ফুড চেইনটা কেটে দিলে আমরা বিপদে পড়ে যাবো। সম্ভবত আমরা সেই বিপদের দিকে পড়ে যাচ্ছি। প্রথমে তারা এই 2-3টা রাজ্যের সীমান্তে তারা কারফিউ জারি করেছিল, ঠিক তার 10 দিন পরেই দেখেন কি করলো, পুরো আমদানি রপ্তানি বন্ধ করে দিল। এবং এতে আমাদের কতটুকু ক্ষতিগ্রস্ত হব সেটা আমরা কয়েকদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্ষতি কি। ভারতের সাথে বাংলাদেশের রপ্তানি কি লেখাটা দেখতে, ভারতের সাথে বাংলাদেশের রপ্তানি হচ্ছে, বাংলাদেশ রপ্তানি করে $157 কোটি পণ্য, আর আমদানি করে $900 কোটি পণ্য। তাহলে আমরা যদি ভারত বর্জন করি তাহলে $900 কোটি ক্ষতি হয় ভারতের। হ্যাঁ, ঠিক না? তাহলে আমরা বর্জন করছি না কেন? কেন আমরা এতদিন এত হই হল্লা করলাম ভারতীয় পণ্য বর্জন, এখন আমরা কেন বর্জন করতে পারতেছি না? ভাই একটু আমি বুঝতেছি না বিষয়টা। অদ্ভুত ব্যাপার, মানে স্ববিরোধী কথা দেখছেন তো, যারা একই মুখে 2 রকম কথা বলে, যেটা আরবিতে মুনাফেকি, ইংরেজিতে হিপোক্রেসি, বাংলায় ভণ্ডামি। আপনি দেখেন আমরা একই সাথে বয়কট করতে চাই, তাহলে 900 কোটি টাকা বয়কট করো তোমাদের যদি মুরত থাকে বা কারো মুরত থাকে। কিন্তু আসলে এই 900 কোটি টাকা আপনি দেখতেছেন 900 কোটি আমরা আমদানি করি, তাদের ওখান থেকে রপ্তানি হয়। এই 900 কোটির মধ্যে কিন্তু 700 কোটি কিন্তু আমরা হয় খাদ্য, আর তা না হয় যেগুলো থেকে কাঁচামাল থেকে আমরা রপ্তানিযোগ্য পণ্য তৈরি করি। যেমন গার্মেন্টস এর কাঁচামাল, আপনি জানেন যে গার্মেন্টস এর কাঁচামাল সুতা এগুলো ভারত থেকে আসে। যদি না আসে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, কৃষিতে আমরা বিপদে পড়ে যাব, খাদ্যে আমরা বিপদে পড়ে যাব। সবচেয়ে বিপদে পড়বো কি জানেন? আমাদের দেশের দ্বারাই আমরা বিপদে পড়বো, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের দেশের ব্যবসায়ীরাই একটা স্যাবোটাজ ঘটে তারা দাম এত বাড়িয়ে দিবে যে আমরা সেটা চিন্তা করতে পারবো না। মানে ভারত যদি আমাদের 20% বিপদে ফেলে, আমাদের ব্যবসায়ীরা আমাদের আরো 80% বিপদে ফেলবে, মিলে 100% বিপদে করে যাবো। আর ভারত যদি টোটালি আমাদের আকাশপথ বন্ধ করে দেয়, দিতে পারে এখন সম্ভাবনা আছে, আমাদের আকাশপথ এখন বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমরা আরো বিপদে পড়ে যাব, ভয়াবহ বিপদে পড়ে যাব। ফরিদ ভাই, আপনি কি আপনার কথা থেকে আমি একটু আপনাকে একটু সম্পূরক একটা প্রশ্ন করি। আপনি কি এমনটা আশঙ্কা করছেন ভারত যে স্টেপ বাই স্টেপ মনে হয় বাংলাদেশকে একটু কোণঠাসা করে ফেলতেছে, যেটা আকাশপথের কথা বললেন, এই ধরনের কি সম্ভাবনা কি তৈরি হচ্ছে বলে মনে হয়? আমি মনে করি যে ভারত এই যে কয়েকদিন আগে কে যেন খুব রাবিশ কিছু কথা বলছে, এগুলো আমরা সঙ্গত কারণেই আমরা উচ্চারণ করতে পারি না, ভারত সরকার সম্পর্কে নরেন্দ্র মোদীকে তুই করে বলতেছে যারা আমাদের হাঁটুর সমান বয়স। ঠিক আছে, আপনার নরেন্দ্র মোদী তো একটা সিম্বল, নরেন্দ্র মোদী তো একজন ব্যক্তি না, সে একটা সিম্বল। উনি একজন ভারতের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের, তিনি হচ্ছেন একজন প্রধানমন্ত্রী, সে একটা সিম্বল। তাকে নিয়ে আপনি যে ভাষা ব্যবহার করেছেন এগুলো তারা সহজে মেনে নিবে না। আপনি দেখেন অদ্ভুত ব্যাপার, ভারতের দেশপ্রেম। তারা কালকে কি সিদ্ধান্ত নিয়েছে? গতকাল তারা কংগ্রেস থেকে, এমনকি সবচেয়ে বড় সমালোচক আসাদুদ্দিন ওয়াইসি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার তারা গালি দেয়, সেই লোককে তারা বিদেশের সরকারের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে। আপনি খেয়াল করছেন? অর্থাৎ তারা দেশের সাথে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায়। তো আপনি যখন তার প্রধানমন্ত্রীকে আপনি গালি দিচ্ছেন, বিষয়টা এরকম যে আমার গ্রামের মাতাব্বরকে আমি সমালোচনা করছি, উনি ঘুষ খায়, দুর্নীতি করে, এসে পাশের গ্রামের লোক যখন এসে তাকে গালি দিবে, আমার কাছে মনে হয় ওটা আমাকেই গালি দিয়েছে, তাই না? তো এখন এটা দেশের ব্যাপার। আপনি দেখেন যেই দিন ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রণব মুখার্জি যখন আসলেন আমাদের দেশে, খালেদা জিয়া কিন্তু দেখা করেন নাই। এটা কিন্তু ভারত খুব সিরিয়াসলি নিয়েছিল। আপনার হয়তো মনে আছে যে অজুহাত ছিল কি, যে সেদিন জামাতের অর্ধ দিবস হরতাল ছিল, একটা অর্ধ দিবস হরতাল ছিল। জি, এই অর্ধ দিবস হরতালের অজুহাতে প্রণব মুখার্জির সাথে খালেদা জিয়া দেখা করে নাই। এটা কিন্তু ভারত এত ছোট ভাবে নেয় নাই, সিরিয়াসলি নিয়েছিল তারা। তার জন্য কিন্তু এই যে 17 বছর যে বিএনপি ক্ষমতার বাইরে, ওইটাও কিন্তু একটা কারণ। আর সে জায়গায় ওই আমার হাঁটুর বয়সের, আপনার হাঁটুর বয়সের ছেলেরা নরেন্দ্র মোদীকে গালি দিচ্ছে, ভারতের জনগণ এবং সরকার কেউ এটা ভালোভাবে নিবে না। সুতরাং এই যে আজকে দেখলেন তারা আমদানি রপ্তানি বন্ধ করে দিল, কালকে দেখবেন কারফিউ জারি করবে রাত্রে, এরপরে দেখবেন কি করে। আমি ভবিষ্যৎবাণী করি কিছু, ভবিষ্যৎবাণী না, এটা আমার মানে অনুমান। আমরা তো আর ভবিষ্যৎ বক্তা না, আমরা তো আর জ্যোতিষ না, তাই না? আমরা আলোচক, আমাদের ভুল হতে পারে, আমরা তো বলবো না যে এগুলি সত্য। আমরা অনুমান করতে পারি যা যা। যেমন এরপরে রাতের বেলা প্রথমে সীমান্তে কারফিউ জারি করবে, তারপর দেখবেন একসঙ্গে দিনে কারফিউ জারি করবে টোটাল। কেন বললাম জানেন? কারণ এটা অপ্রিয় হলেও সত্য, আমাদের জন্য এটা লজ্জাস্কর ব্যাপার। তবু বলি, বাংলাদেশের অন্তত 5-7% মানুষ ভারতের চোরাকারবির উপর নির্ভরশীল। তারা কিন্তু আমাদের এয়ার টাইট দিয়ে আসতে আছে, অর্থাৎ বাণিজ্য কিন্তু বড়। আপনি দেখেন পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু তারা এই কয়েকদিন আগে যে একটা অলিখিত যুদ্ধ হলো 2-3 দিনের, তারা কিন্তু তার আগে একটা গুলিও নষ্ট করে নাই। তারা পাকিস্তানকে কি করেছে,
অর্থনৈতিক ভাবে দেখেন আপনি আইসোলেটেড করে দিয়েছে, তাদের পঙ্গু বানিয়ে দিয়েছে, তাদের ভিখারি বানিয়ে দিয়েছে। তাদের সারা পৃথিবীতে পাকিস্তানের পরিচিতি, তারা ভিখারিস্তান। বাংলাদেশের মানুষ যতই পাকিস্তানের লাফালাফি করুক, বিশ্বে পাকিস্তানের মানে ভারত এমন চাল চেলেছে যে ওরা চাণক্যের সন্তান, তো ওরা তো চাণক্যের সন্তান। আপনি ঠিক সেই কাজটাই এখন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যাবে না ভারত, এই রিস্ক সে নিতেই যাবে না। পাকিস্তানের বিরুদ্ধে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে সহজে ভারত মানে পাকিস্তানকে নিয়ে যদি 3 বার ভাবে যুদ্ধে যাইতে, তাহলে বাংলাদেশকে নিয়ে সে 30 বার ভাববে। সঙ্গত কারণ, ঐতিহাসিক কারণে, বিভিন্ন কারণে সেটা ভাববে। তো তাকে সে কি করবে এখন? এই দেখেন টাইট দিয়ে দিছে। আপনি খেয়াল করেন, আমি বললাম যে সরাসরি 5 থেকে 7% মানুষ চোরা কারবারিতে নির্ভরশীল, আর না খেয়ে মারা যাবে। আপনি তাদের কাজ দিতে পারবেন না, এদের আপনি এই মুহূর্তে কাজ দিতে পারবেন না। আর ক্ষুধার চাইতে বড় কোনো কথা নাই। তারপরে কি করবে? ব্যবসায়ীদের টাইট দিবে। এই যে আমদানি রপ্তানি করে প্রথমে কি করলো? আমাদের বিজনেসকে সে একটা হিট করলো, এবং এই হিটে কিন্তু ইয়ের কিনা ভালো হিট করছে। এবং দেখেন একদিনের ব্যবধানে কি শেয়ার বাজার নেমে যাবে, আন্তর্জাতিক ভাবে আমাদের গুরুত্ব কমে যাবে। আপনি হয়তো শুনেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে, ছোট ছোট দেশ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এই 1 সপ্তাহ যাবত। থাইল্যান্ড তো দূরের কথা, আপনি এখন ভিয়েতনামের ভিসা পাবেন না। শ্রীলঙ্কায় আগে পোর্টেন্টি ছিল 100 জন যদি এখন পাঠান, 20 জন যাইতে পারবে, 80 জন বাংলাদেশ থেকে ফেরত দেয়, আর 50 জন শ্রীলঙ্কা থেকে ফেরত দেয়। এরকম বিভিন্ন দেশে, ছোটখাটো দেশগুলি ভিসা দেওয়া, মালদ্বীপে তো আপনাকে ঢুকতেই দিবেন এখন। তো এগুলো প্রভাব পড়বে। তারপরে কি করবে? আকাশপথ বন্ধ, আমি বলে দিই, আকাশপথ বন্ধ করবে। সীমান্তের দিনে, তারপর রাতে, প্রথমে রাতে, পরের দিনে সিল মেরে দিবে। দিলে বাংলাদেশকে এয়ার টাইট করবে, বাংলাদেশের বাণিজ্যকে একবারে কলাপস করে দিবে। আপনি লড়তে চড়তে পারবো না আমরা, আর কি সোজা হিসাব। তাহলে এটুকে তো ক্লিয়ার হলো যে বাংলাদেশ যতই বয়কট করুক, ভারত যদি একবার বয়কট করে দেয় তাহলে বাংলাদেশের টাইট হয়ে যাবে। অলরেডি 10টা-11টা পোর্ট বন্ধ হয়ে গেছে, বন্দরের স্থল বন্ধ করে দিছে। এখন বাংলাদেশে কান্নাকাটি শুরু হয়েছে। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে বর্তমানে, এই যে ছোট ছোট উপদেষ্টাগুলো রেখেছিল, যাদেরকে রাজনৈতিক এখন দলে আনবে, যারা বলছে নাকি হাঁটুর সমান বয়স, সত্যি তো হাঁটুর সমান, এদের মাথায় কি বুদ্ধি আছে? আর প্রকৃতপক্ষে এরাই তো রাজাকারের বাচ্চা। কারণ এর আগেও বলেছি যে এদের বাপ মা হয়তো শিক্ষা দেয়নি, কেননা 71 সালে যখন বাংলাদেশকে ভারত স্বাধীন করে দেয়, তখন কিন্তু এদের বাপ মাগুলো সেই সঙ্গে ছিল। তারা দেখেছে কত কষ্ট করে বাংলাদেশকে স্বাধীন করেছে। সেই স্বাধীন করা লোকগুলো কত কষ্ট করেছে, নিজের জীবনকে বিপন্ন করে, নিজের জীবনকে বলিদান দিয়ে আজকে তারা ভারত বয়কট করছে। এরা কি এদের শিক্ষা দিতে পারে না? এদেরকে কি বলতে পারে না? যাই হোক, বাংলাদেশ সব দিক থেকে, বাংলাদেশকে বর্তমানে ছোট ছোট দেশগুলো পর্যন্ত ভিসা দেওয়া বন্ধ করছে। কেননা বাংলাদেশ এখন চলেই বিদেশের টাকার উপরে। বিদেশে কাজে যায়, সেখান থেকে কাজ করে আসে, সেই টাকা বাংলাদেশ খরচা করে। ভারত থেকে যেসব কাঁচামাল, টেক্সটাইলের যে কাঁচামাল মানে সুতো, এগুলো যায়, তারপরেই বাংলাদেশ বেঁচে খেয়ে থাকতে পারে। সেটা বন্ধ করে দিয়েছে। বাইরে ভিসা প্রায়ই বন্ধের মতো হয়ে গেছে। বাংলাদেশ এখন মরার মুখে চলে এসছে। কি বলেন আপনারা? এই বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।